ম্যাডাম ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন করলেন, কতটুকু করলেন বলেন? ম্যাডাম যতটুকু পড়ায় রেখে গেছিলেন অতটুকু পড়ছি। অতটুকুই পড়ছেন? এখন কি পড়ছেন বলেন আমাকে, অতটুকুই কি পড়ছেন? ম্যাডাম সামারি বলবো? অবশ্যই সামারি বলবেন, তারপরে আমি আবার পড়া ধরবো। ম্যাডাম অন্য কেউ একটু বলুক, এরপর আমি বলি। আচ্ছা, অন্য কেউ কি, নতুন কেউ কি চাচ্ছেন? জেমস স্যার, আপনি কি একটু বলবেন, কি করবেন? গত ক্লাসে আমরা কি কি পড়ছি, কি বিষয়ে জানছি? আচ্ছা, শেয়ার করতে পারি। দেন এটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম, তার মধ্যে প্রথম যেটা ছিল যে আমাদের এই কম্পিটেন্সি বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কি এই বিষয় নিয়ে। দেন কম্পিটেন্সি ছিল হচ্ছে যে আমাদের মধ্যে যে নলেজ, স্কিল অ্যান্ড হচ্ছে অ্যাটিটিউডের যে সমন্বয় যে কাজ করা, সেটা ছিল। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটা বোঝানো হয়েছিল যে যে আমাদের মধ্যে যেটা ওই নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড যেটা থাকবে তার যে বিবরণী, এখন এইটাকে বোঝানো হয়েছে এভাবে স্ট্যান্ডার্ডটা, যেটা সিএস বলে আমরা পরিচিত। দেন এরপরে ছিল হচ্ছে যে আমাদের অ্যাডিশনাল এবং হচ্ছে যে ট্রেডিশনাল এবং হচ্ছে যে সিবিটি এর যে সিস্টেমের যে ভাষাগুলো, এখন এটাও একটা জরুরি। যেরকম এটার মধ্যে ছিল যে ট্রেডকে আমরা অকুপেশন বলি, এক্সামকে অ্যাসেসমেন্ট বলি, বা হচ্ছে যে সাবজেক্টকে আমরা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি বলি। এখন এই বিষয়গুলো ছিল মূলত। এখন এগুলো মোটামুটি পড়া হচ্ছে, তারপরে হাতে কিছুটা মাঝে মধ্যে ভুলেও যেতে পারে। এই ছিল মোটামুটি ম্যাডাম। আচ্ছা, তাহলে না দেখে অনেস্টলি এখন বলেন তো, সিএস কাকে বলে? ম্যাডাম আমি কম্পিটিশন, না, আরেকজন একটু বললে ভালো হয়। একটি কাজ সম্পন্ন করতে কি পরিমাণ নলেজ, স্কিল, অ্যাটিটিউডের প্রয়োজন হয় তার লিখিত বিবরণকেই সিএস বলে। আবার বলেন। একটি কাজ সম্পন্ন করতে কি পরিমাণ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডের প্রয়োজন হয় তার লিখিত বিবরণকেই সিএস বলে। সিএস কত প্রকার? অন্য একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। ম্যাম আমি আজকে প্রথম কথা ক্লাসটা আমি করতে পারিনি। আজকে মনে হয় আমাদের দ্বিতীয়তম ক্লাস। হ্যাঁ, আর কেউ বলতে পারবেন না? রাকিবুল বলেন তো, রাকিবুল না, রবিউল। সিএস তিন প্রকার: সেক্টর স্পেসিফিক, জেনারিক স্পেসিফিক আর হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক। আচ্ছা, কিন্তু এটা মানে বলেন, আবার বলেন, সিরিয়াল মানে সিকোয়েন্স মেনটেন করে বলেন। জেনারিক স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক, অকুপেশনাল স্পেসিফিক। আচ্ছা,
এবার আমাকে কম্পোনেন্ট বলেন, কম্পোনেন্ট পড়াইছি না? সিএস এর কম্পোনেন্ট কয়টা? 9টা মিস। অন্য কে বলতো? আজকে নতুন কে? একজন পাইলাম, মিলন রহমান। আর কে? জেমস স্যার বলেন তো সিএস এর কম্পোনেন্ট কয়টা? ম্যাডাম 9টা বলা হয়েছে, কিন্তু আসলে ডিটেলসটা কারেন্ট কত সপ্তাহ চলে গেছে, দেন এই সময় আমরা এটা নোট করতে পারিনি। ডিটেইলস লাগবে না, আপনি আমাকে পয়েন্ট বলেন শুধু, ডিটেইলস আমি আজকে পড়াবো। 9টা বলা হচ্ছে ম্যাডাম। 9টা কি কি? নয়টা কি কি? 9টার মধ্যে ম্যাডাম এটা আমি আর নোট করিনি, আমি কারেন্ট গত সপ্তাহে এই লাস্ট আওয়ারে কারেন্ট চলে এসেছে, আপনার সাথে কথা বলছিলাম পরে। আচ্ছা, আপনি করেন নাই। আপনি তাহলে আমাকে বলেন তো কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা? কম্পিটেন্সি কম্পোনেন্ট না দেখে কম্পোনেন্ট ছিল তো ম্যাডাম 3টাই বলা হচ্ছে। কি? মানে এটা হবে না, ওটা তো ক্যাটাগরি, 3টা তো ক্যাটাগরি বলা হচ্ছে ম্যাডাম। না, আমি কিন্তু ওই দিন ভালো করে বুঝাইছিলাম, কম্পিটেন্সি আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এক না। হ্যাঁ না, কম্পিটেন্সি যেটা সেটা হচ্ছে 3টা কম্পোনেন্ট, যেটা হচ্ছে নলেজ, তারপর হচ্ছে স্কিল এন্ড অ্যাটিটিউড। হ্যাঁ, এটাই তো, আমি তো এটাই জানতে চাইছি যে আমি তো কনফিউশনে ছিলাম আসলে যে ক্যাটাগরিটা আবার চিন্তা করতেছে, ওটা তো 3 প্রকার, এটা না চিন্তা করব কেন চিন্তা করবেন? আমি তো বলি নাই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের বা সিএস এর ক্যাটাগরি কয়টা, সেটা তো বলি নাই। আমি কি বলছিলাম? কম্পিটেন্সির কম্পোনেন্ট কয়টা? কম্পোনেন্ট 3টা। হ্যাঁ, বুঝতে পারছেন? তাই জি জি 3টা। ম্যাডাম। এবার আমাকে কেউ কি এখানে যেই পারেন, কেউ কি আমাকে সিএস এর কম্পোনেন্ট কয়টা বলতে পারবেন? না দেখে 9টা ম্যাডাম। কি কি? ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, element of competency, range of variables. ম্যাডাম আর দুইটা জানি কি? এলিমেন্টস অফ কম্পিটেন্সির পরে রেঞ্জ অফ ভেরিয়েবল এসে পড়ছে। হ্যাঁ, সিরিয়াল করে আবার বলেন। মুঝে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবলস, এভিডেন্স গাইড, অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট। আবার বলেন, আপনারা না হলে পিটি দিব, তাড়াতাড়ি বলেন। ইউনিট কোড, ইউনিট টাইটেল, nominal hour, unit descriptor, element of competency, performance criteria, range of variables, evidence guide, accreditation requirement. আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখেন আজকে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ছোট ছোট আকারে এই যে 9টা বিষয় ম্যাডাম যে বললো, হ্যাঁ, এই 9টা বিষয়টা এখন আমরা একটু বর্ণনা করে জানবো। 9টা বিষয়টা, এই 9টা বিষয় কি? এই যে দেখেন, ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডেসক্রিপ্টর, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট একই কথা, এভিডেন্স গাইড, আরেকটা হচ্ছে অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট। ওকে, এখন ইউনিট কোডটা কি? ইউনিট কোড আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে 9টা বিষয়, এই 9টা বিষয় কিন্তু সিরিয়াল বা সিকোয়েন্স মেইনটেইন করেই আপনাকে বলতে হবে। আপনি চাইলেই কিন্তু এটা মানে স্ক্রিনটা শেয়ার করে দিবেন একটু ম্যাডাম। আমি স্ক্রিন শেয়ার করি নাই। না, আসেনি ম্যাডাম। হ্যাঁ মিস, আমরা দেখতে পাচ্ছি তো। আমরা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, যে স্ক্রিন দেখতে পাচ্ছে না সে একটু স্ক্রল করেন, নেটওয়ার্কের কারণে অনেক সময় স্টাক হয়ে যায়, আপনার পক্ষ থেকে হতেই পারে, প্যানিক নেবেন না, একটু স্ক্রল করেন, দেখবেন চলে আসবে। ওকে, আচ্ছা দেখি তাহলে ইউনিট কোড। এখন আমরা সিএস এর সাথে মিলায়া এই 9টা পড়বো সিএস এর সাথে। এই যে দেখেন, এটা একটা সিএস, এই সিএস এই আপনার হচ্ছে 9টা এলিমেন্টস থাকে। এই যে সিএস এর দেখেন ইউনিট কোড, এই যে দেখেন ইউনিট কোড,
এন্ড বলছে, তাহলে এন্ড টাইটেল, তাহলে একটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ইউনিট কোড আর এইটা হচ্ছে ইউনিট টাইটেল। তাহলে এখানে দুইটা, একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইউনিট কোড আর একটা হচ্ছে ইউনিট টাইটেল, একটা গেল। 3 নাম্বার হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর, 4 নাম্বার হচ্ছে নমিনাল আওয়ার, এই যে 5 নাম্বার হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, 6 নাম্বার হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে 7 নাম্বার হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল, 8 নাম্বার হচ্ছে এই যে এভিডেন্স গাইড, 9 নাম্বার হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। ওকে, এই 9টা আমরা কি পাইছি। এখন এই 9টা সম্পর্কে আমরা একটু জানবো। এই সিএসটা, বিশেষ করে সিএসটা কিভাবে আসে, কোনটা কিভাবে আসে, চোখের সামনে আজকেই একটা স্ট্রাকচার গাইথা নিবেন, চোখের সামনে একটা স্ট্রাকচার ভাষায় নিবেন। বিশেষ করে এই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর পারফরমেন্স ক্রাইটেরিয়াটাতে সবচেয়ে বেশি জোর দিবেন বুঝার জন্য। এই দুইটা জিনিস অলওয়েজ ক্লিয়ার থাকতে হবে, কারণ আপনার সব কাজ, সব যাবতীয় যত কাজ আছে সবকিছুই কিন্তু এই এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে। বেশিরভাগ আপনার আপনার কিন্তু একটা এভিডেন্স তৈরি করতে হবে, সেটাও আপনার এখানে বেশি কাজ। তারপরে আপনি যখন অন্য কোনো কিছু করবেন, একটা ট্রেনিং রিলেটেড কোনো কিছু বানাবেন, প্রেজেন্টেশন বানাবেন বা বলবেন, সেখানেও কিন্তু আপনার এই দুইটা জিনিসই বেশি আসবে। সো এলিমেন্টস অফ কম্পিটেন্সি আর পারফরমেন্স ক্রাইটেরিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আপনারা একটু বিশেষ করে স্ট্রাকচারটা কোনটা কোন জায়গায় আছে, কোনটা কি চাইছে, কিভাবে বলছে একটু মনে রাখবেন। তাহলে দেখেন ইউনিট, যদি আমি বলি ইউনিট কোড কি, ওকে, ইউনিট কোড কথাটা শুনে কি মনে হচ্ছে? স্যার, ম্যাডাম, জি ম্যাম। ইউনিট কোড, ইউনিট কোড বলতে কোনো নাম্বার বোঝাচ্ছে? একটা নাম্বার। আপনারা ধরেন অনেকগুলা কাজ করবেন, হ্যাঁ, তো আমরা যতগুলো কাজ করব সচরাচর সেই কাজকে ইন্ডিকেট করার জন্য একটা কোড আমরা ব্যবহার করি। আর সেই কোডটাকে কি বলে, সেই কোডটার একটা বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধরনের অর্থ বোঝায় বা বিভিন্ন রকম মিনিং বোঝায়। আর ওই কোডটাকে আমরা এখানে ইউনিট কোড বলবো। কোড বলতে একটা সংকেত, কোড হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা সংকেত। আর এই সংকেতটা ব্যবহার করে আপনি এটার ফুল মিনিং বা অর্থ আপনি বুঝতে পারতেছেন। আমাদের এইখানে কোড, যেমন আপনি যদি বলেন যে আপনি যখন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যাবেন, আমাদের জামাগুলো বা আমরা যে গেঞ্জিগুলো পরি এগুলোর পিছনে দেখবেন কি একটা সিম্বল আকারে থাকে, কোড আকারে থাকে, যেমন একটা এক্সেল, একটা ডাবল এক্সেল, এম সাইজ, এল সাইজ, এগুলো থাকে না? এই কোডটা দেখে আমি কি বুঝতে পারি যে এই সাইজটা হচ্ছে এক্সেল সাইজ। তখন যখন একটা মানে কাস্টমার আপনার কাছে আসে, তখন কিন্তু আপনি ইজিলি তাকে, সে যখন তার সাইজটা বলতে পারে বা আপনি যখন তার সাইজটা বুঝতে পারেন, তখন কিন্তু ওই প্রোডাক্টটা ইজিলি বের করে আপনি তাকে দিয়ে দিতে পারতেছেন, আপনার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আর যদি আপনি কোডটা ব্যবহার না করতেন, তাহলে কি হইতো, আপনার প্রত্যেকটা জামা তারে পরায় 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 তারপর হচ্ছে গিয়ে আপনার মানে তার নির্দিষ্ট পারফেক্ট সাইজটা বের করা লাগতো। তাহলে ওই কাজটা থেকে একটা কোড ব্যবহার করার কারণে আমার অনেক সহজ হয়ে গেছে না জিনিসটা? তাহলে কোড হচ্ছে এরকম একটা বিষয়। তো এইখানে আমাদের কোডটা কি কাজে লাগে? এখানে আমাদের কোডটা হচ্ছে, দেখেন আপনারা কিন্তু অনেকে অনেক ধরনের অকুপেশনে আছেন, মানে ইয়েতে আছেন। তার চেয়ে বড় কথা, আপনারা একজন একটা সেক্টরে, আর ওই একটা সেক্টরে যে একটাই অকুপেশন তা কিন্তু না, একটা সেক্টরে কিন্তু অনেকগুলো অকুপেশন। তাহলে প্রত্যেকটা অকুপেশনের কিন্তু আবার লেভেল আছে অনেকগুলা করে। তাহলে আপনি কিভাবে মনে রাখবেন? তো সেক্ষেত্রে আমরা আমাদের এই সিবিটিতে একটা কোড আকারে আমাদের এই লেভেলগুলা, আমাদের এই অকুপেশন গুলা মনে রাখি। ঠিক আছে, বুঝতে পারছি স্যার, ম্যাডামরা? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন টাইটেল। টাইটেল কথাটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি যে টাইটেল হচ্ছে কি শিরোনাম। টাইটেল হচ্ছে কি শিরোনাম।
তাহলে আপনি যে জব বা আপনি মানে আপনারা যে জব বা আমরা যে জব বা টাস্ক করব, সেই জব বা টাস্ক এর নাম বা শিরোনামকে কি বলে? ইউনিট টাইটেল বলে। আপনার একটা কাজের নাম বা শিরোনামকে কি বলে? ইউনিট টাইটেল বলে। নাম বা শিরোনামকে ইউনিট টাইটেল বলে। তাহলে এটা তো বুঝতে পারছি। তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আপনার টাইটেল। তাহলে এটা দেখে আপনি বুঝতে পারতেছেন না যে এর ভিতরে নিশ্চয়ই টিম এনভায়রনমেন্ট নিয়ে বা টিম ওয়ার্ক নিয়ে বা একটা টিম রিলেটেড কাজ নিয়ে, দলগত কোনো কিছু নিয়ে নিশ্চয়ই এর ভিতরে লেখা আছে। আপনি একটা হিন্টস পাইছেন না? এটাই হচ্ছে আপনার একটা টাইটেল। এখন খেয়াল করেন ইউনিট ডেসক্রিপ্টর। আপনি এই যে দেখেন ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এইটা পড়ার পর, এটা জানার পর আপনি জাস্ট একটা ধারণা পাইছেন, ছোট্ট একটা ধারণা, হয়তো এটার ভিতরে একটা টিম রিলেটেড কিছু আছে, এইটার একটা ধারণা পাইছেন, তাই না? কিন্তু ইউনিট ডেসক্রিপ্টরে গেলে আপনি ওই টাইটেলটার আরেকটু শর্ট সামারি পাবেন। এই টাইটেলটাকে আবার আরেকটু ইলাবোরেটলি করে লেখা আছে এই ইউনিট ডেসক্রিপ্টরে। এই টাইটেলটা ইলাবোরেটলি করে লেখা আছে এই ইউনিট ডেসক্রিপ্টরে। ওকে, সেটা কিভাবে দেখেন, আমরা যখন একটা বই কিনি, বইয়ের উপরে মানে বইয়ের নাম কিন্তু এক থাকে, কিন্তু কিছু তারপরে বইয়ের ভিতরে দেখবেন একটা সুন্দর করে সারাংশ বা সারমর্ম লেখা থাকে। ওইটা পড়ার পর আপনার যদি মনে হয় যে না গল্পটা ইন্টারেস্টিং আছে, এটা পড়া যায়, নিলে ভালো হবে, তারপর গিয়ে কিন্তু আপনি সামনে আগান। তো এখানে কিন্তু বিষয়টা ওইরকমই। এটা হচ্ছে আপনার টাইটেল, আর এই টাইটেলটা সম্পর্কে আপনাকে আরেকটু ইলাবোরেটলি করে সে অল্প একটু একটা সামারি দিচ্ছে যে এই টাইটেলটা এখানে এই এই বিষয়টা লেখা আছে, এটাই। তাইলে ইউনিট ডেসক্রিপ্টর হচ্ছে একটা ইউনিট অফ কম্পিটেন্সির শর্ট সামারি। এটা হচ্ছে একটা ইউনিট অফ কম্পিটেন্সি, আর এইটার একটা শর্ট সামারি হচ্ছে এই ইউনিট ডেসক্রিপ্টর। তাহলে আমি আবার বলছি, একটা ইউনিট অফ কম্পিটেন্সির শর্ট সামারিকে ইউনিট ডেসক্রিপ্টর বলে। ক্লিয়ার স্যার? ম্যাডাম বলেন তো কি বলেন? আমি বলছি একটা ইউনিট অফ কম্পিটেন্সির শর্ট সামারিকে ইউনিট ডেসক্রিপ্টর বলে। একটা ইউনিট অফ কম্পিটেন্সির শর্ট সামারি ইউনিট ডেসক্রিপ্টরটা। ক্লিয়ার? এখনো কি কেউ বুঝেন নাই? হ্যাঁ, জি ম্যাডাম, আচ্ছা। ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন নমিনাল আওয়ার। নমিনাল আওয়ার হচ্ছে শিক্ষণফল সময়, এটাকে বলা হয় শিক্ষণফল সময়। আচ্ছা শুনেন, আপনাদের জন্য যেহেতু এই টার্মসটা খুবই নতুন, আপনারা যদি না বোঝেন আমাকে কিন্তু বলবেন, কিন্তু চুপ থাকবেন না, আমার সাথে একটু রেসপন্স করবেন। রেসপন্স করলে তাহলে আমি বুঝবো বিষয়গুলা, ঠিক আছে? তাহলে দেখেন এরপর হচ্ছে নমিনাল আওয়ার। নমিনাল আওয়ারকে বলা হয় হচ্ছে আপনার শিক্ষণফল সময়। দ্যাট মিনস পুরো কাজটা শিখতে বা এই যে টোটাল ইউনিট, এই টোটাল ইউনিটটা কমপ্লিট করতে বা কভার করতে আপনার কত ঘন্টা সময় মানে লাগছে, এইটা। এই টোটাল ইউনিটটা কমপ্লিট করতে আপনার কত ঘন্টা সময় লাগছে, এটাকে বলা হয়েছে নমিনাল আওয়ার। ক্লিয়ার? এবার আসেন এলিমেন্টস অফ কম্পিটেন্সি। আমি বারবার বলছি এটা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। এলিমেন্টস অফ কম্পিটেন্সি একটা ইউনিট এর, এইটা হচ্ছে একটা ইউনিট, দ্যাট মিনস এটা একটা বড় কাজ। তাহলে একটা ইউনিটের ছোট ছোট অংশগুলোকে কি বলে? এলিমেন্টস অফ কম্পিটেন্সি বলে। আমরা যদি একটা কাজ করতে যাই, তাহলে আমরা কিন্তু ধরেই একটা বড় কাজ করতে পারবো না। ধরেন আপনি একটা গাছে উঠবেন, আপনি কি এক লাফ দিয়ে গাছে উঠতে পারবেন? বিশেষ করে খেজুর গাছে আপনি লাফ দিয়ে উঠতে পারবেন? পারবেন না। তাহলে আপনার গাছে উঠতে হলে কি করতে হবে? আস্তে আস্তে অল্প অল্প করে বেয়ে বেয়ে উঠতে হবে, তাই না? তাহলে এখানে ওই পুরা গাছটা ধরেন একটা কাজ, আর ওই যে উপরে বেয়ে 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 উঠা আস্তে আস্তে, এইটা হচ্ছে গিয়ে আপনার
এই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, দ্যাট মিনস ওই পুরো কাজটাকে আপনি ছোট ছোট অংশে ভাগ করে নিতেছেন তাড়াতাড়ি করার জন্য। দিন শেষে যখন আপনি আবার এই ছোট ছোট অংশগুলো একত্রে করে ফেলবেন, তখন কিন্তু আবার এই বড় কাজে পরিণত হয়ে যাবে। আমি আবারও বলতেছি, বুঝেন, এইটা হচ্ছে আপনার একটা বড় কাজ এইটা। তাহলে এই কাজটাকে আপনি ছোট ছোট অংশে কি করবেন, ব্রেকডাউন করবেন, ছোট ছোট অংশে ব্রেকডাউন করবেন। তাহলে ছোট ছোট অংশে ব্রেকডাউন করার পরে আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে কাজগুলো যখন ছোট ছোট অংশ যখন আবার জোড়া লেগে যাবে, তখন কি আলটিমেটলি আবার বড় কাজে পরিণত হয়ে যাবে না স্যার ম্যাডাম? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখানে এটাই বলছে। তাহলে এলিমেন্টস অফ কম্পিটেন্সি হচ্ছে একটা ইউনিটের ছোট ছোট অংশগুলোকে আমরা এলিমেন্টস অফ কম্পিটেন্সি বলবো। আমি আবারও বলতেছি, একটা ইউনিটের ছোট ছোট অংশগুলোকে আমরা এলিমেন্টস অফ কম্পিটেন্সি বলবো। ওকে, এবার আসেন পারফরমেন্স ক্রাইটেরিয়া। এই যে আপনি এই বড় কাজটাকে, ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এটা একটা বড় কাজ। তাহলে এই বড় কাজটাকে আপনি কি করছেন, এই যে ছোট ছোট অংশে ভাগ করছেন। তাহলে প্রত্যেকটা অংশ যখন কমপ্লিট হবে, তখনই তো আপনার বাকিগুলো কমপ্লিট হবে, তাই না? প্রত্যেকটা অংশ যখন কমপ্লিট হবে, তাইলে এই প্রত্যেকটা কাজ করতে গেলে আবার ইন্ডিভিজুয়ালি আপনাকে কি করতে হয়েছে, কিছু কাজ পারফর্ম করতে হয়েছে। এই প্রত্যেকটা কাজ আবার ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হইতেছে। যেমন এখানে দেখেন, এই যে 1.1, 1.2, 1.3 মিলে কমপ্লিট হবে এই 1, আবার 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 6, 7 এরকম পুরোটা কমপ্লিট হয়ে কিন্তু হবে 2। বুঝতে পারছেন? তাহলে বিষয়গুলো এরকম হবে, এই 1 পয়েন্টগুলো যখন আপনার একসাথে কমপ্লিট হয়ে যাবে, তখন একটা এলিমেন্টস কমপ্লিট হবে। আর এরকম করে যখন প্রত্যেকটা এলিমেন্টস কমপ্লিট হবে, তখন গিয়ে আপনার এই পুরো কাজটা কমপ্লিট হবে। এরকম উল্টা ভাবে আসবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে একটা কাজ আপনি পারফর্ম করবেন। তাহলে ওই কাজটা পারফর্ম করতে গেলে আপনাকে কিছু কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে বা ফুলফিল করতে হবে। ওই ক্রাইটেরিয়া গুলোকে আমরা কি বলবো, পারফরমেন্স ক্রাইটেরিয়া। একটা কাজ পারফর্ম করতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন, সে ক্রাইটেরিয়াকে কি বলবো আমরা, পারফরমেন্স ক্রাইটেরিয়া। তাহলে এইটা আমাদের একটা কাজ, এই যে আইডেন্টিফাই টিম গোলস এন্ড প্রসেস, এইটা আমাদের একটা কাজ। তাহলে এই কাজটাকে সম্পূর্ণ করতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন, তাহলে এগুলো কি আমাদের ক্রাইটেরিয়া। তাহলে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন, এই ক্রাইটেরিয়া গুলোকে আমরা কি বলবো, পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্লিয়ার স্যার ম্যাডাম? একজন শুধু হাত তুলেন, বাকি কেউ কি বুঝেন না? বাকি কেউ কি এখনো বুঝেন নাই? ম্যাম এটা আরেকবার একটু বুঝালে ভালো হয়। আচ্ছা, কি বুঝেন নাই এটা তো আমাকে বলতে হবে। আমি যখন 2-3 বার বলছি যে বাকি কেউ কি বুঝেন নাই, তখন কি আপনি আবার আমাকে বলতেছেন আরেকবার বলেন। তাহলে আপনি আরেকবার কি বলবো, কি বুঝেন নাই? সব সময় প্রশ্ন করবেন, বেশি বেশি করে প্রশ্ন করবেন। প্রশ্ন যত করবেন তত আপনার জন্য ভালো, আপনি বুঝতে পারবেন। তাহলে আমাকে একটু দয়া করে প্রশ্ন করেন যে আপনি কি বুঝেন নাই, কিভাবে বুঝেন নাই, প্রশ্ন করেন একটু। ম্যাডাম আপনি যে বললেন যে একটি কাজ কমপ্লিট করতে গেলে আমরা যে পারফর্ম করি, হ্যাঁ, ওই পারফরম্যান্সটাই কি পারফরম্যান্স ক্রাইটেরিয়া নাকি না আমাদের উপরে যে এর আগে যে হ্যাঁ, বললেন এই পারফরম্যান্সটা আপনি স্ক্রিনে খেয়াল করেন। এই যে দেখেন আমি কি বলছি, 1 নাম্বার এই যে আইডেন্টিফাই টিম গোলস এন্ড প্রসেস, এটা একটা কাজ। তাহলে এই কাজটা করতে গেলে আমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে না? হ্যাঁ অবশ্যই। এই কাজটা তো আমার এভাবে আসবে। এই কাজটা করতে গেলে আমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এখন এই ক্রাইটেরিয়া হতে পারে 1টা 2টা বা 3টা 4টা, যাই হোক না কেন, বাট আছে, ধরেন কোনো ক্রাইটেরিয়া আছে। তাহলে এই ক্রাইটেরিয়া গুলোকে কি বলে, পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া, আপনি একটা কাজ পারফর্ম করবেন, তাহলে এই কাজটা পারফর্ম করতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন,
এই কাজটা পারফর্ম করতে গেলে আপনার যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন, এই ক্রাইটেরিয়াকে আমি কি বলবো, পারফরমেন্স। ঠিক আছে ম্যাম। দ্যাট মিন্স আপনার এই যে আইডেন্টিফাই টিম গোলস, এই মানে কাজটা বা এই এলিমেন্টসটা ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত এর পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হবে না। এর সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল হবে তখনই কিন্তু সে একটা কাজে পরিণত হবে। ম্যাডাম আমি একটু গুছিয়ে লিখছিলাম, এটা একটু বলি। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। এলিমেন্ট অফ কম্পিটেন্সি গুলোকে বাস্তবায়ন বা এর কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য কিছু অবশ্যই করণীয় ধাপ রয়েছে, সেই ধাপগুলোকেই পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে। এটা যে লিখবেন এটা ঠিক আছে, আপনার বাংলা ভাবে ঠিক আছে, তাহলে আপনি কি তাহলে ওই যে অ্যাসেসমেন্টে বাংলা লেখার জন্য এইগুলা মানে লিখতেছেন নাকি নিজে বোঝার জন্য? ম্যাডাম আমি নিজে বোঝার জন্য। এইটাই যেন থাকে, এইভাবে করে বাংলায় লিখতে যায়েন না। বাংলায় লিখলে যে আপনাকে কাটা দিবে বিষয়টা তা না, কিন্তু আপনি একটা মানে ট্রেইনার আর অ্যাসেসর মানে হাই কোয়ালিটি মেনটেন করে একজন মানে হবেন, পরীক্ষক হবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইংলিশটা কিন্তু তারা দেখবে। তো ইংলিশটা যদি সুন্দর করে এখন শিখে অ্যান্সার দেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনার 10টা প্রশ্নের ভিতরে আপনি সর্বোচ্চ 2টা এরকম করে বানায় লিখলে তাও তারা বুঝবে যে স্যার আমি চেষ্টা করছি, কিন্তু আমি ভাবতেছিলাম যে বাংলা মানে ইংলিশের চেয়ে বাংলায় আমি বেশি ভালো বুঝাইতে পারবো, বুঝতে পারছেন? তখন ওইটা 2টা তারা বানবে। কিন্তু আপনি যখন 10টা প্রশ্নে 10টাই বাংলায় লিখবেন, তো এখন যে অ্যাসেসররা এরা এটা মানে অ্যালাউ করে না, অ্যালাউ ওইভাবে চোখে দেখে না। এর জন্য এটা একটু এইভাবে ভালো হয় যদি করেন। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে আমি কিন্তু বললাম যে আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া, এলিমেন্টস আর পারফরমেন্স ক্রাইটেরিয়া শেষ। তাহলে আপনি একটু ভালো মতো বুঝেন, আর যদি তারপরও না বুঝেন আমাকে আবার প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। এবার একটু খেয়াল করেন, এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটার ভিতরে আপনার এই যে বোল্ড আর ইটালিক কিছু ওয়ার্ড আছে, আন্ডারলাইন করা, বোল্ড আর আন্ডারলাইন করা কিছু ওয়ার্ড থাকে। এই ওয়ার্ড গুলোকে আবার আপনার বলা হয়েছে রেঞ্জ অফ ভেরিয়েবল। এই ওয়ার্ড গুলোকে কি বলা হয়েছে? রেঞ্জ অফ ভেরিয়েবল। দ্যাট মিনস ভেরিয়েবল কথার মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, পরিবর্তনশীল, আর রেঞ্জ মানে হচ্ছে সীমা। তাহলে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে বলা হয় ভেরিয়েবল। এই যে ওয়ার্ড, এটাকে বলা হয় ভেরিয়েবল, তার মানে এর কিছু রেঞ্জ আছে বা এর কিছু সীমা আছে। এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়ার ভিতরে এটা থাকে। তো এটার মানে হচ্ছে এইখানে ইনফরমেশনটা বা এই ওয়ার্ডের সমাপ্তিটা এখানে না, এইটার ভিতরে আরো কিছু ইনফরমেশন আছে, আরো কিছু তথ্য আছে। আর ওই তথ্যগুলোকে আমরা এই যে নিচে রেঞ্জ অফ ভেরিয়েবলে মানে পেয়ে যাব, এই যে রেঞ্জ অফ ভেরিয়েবলে পেয়ে যাব এই যে বিষয়গুলা। ঠিক আছে স্যার, ম্যাডাম? জি ম্যাডাম, ক্লিয়ার। তাহলে দেখেন, রেঞ্জ অফ ভেরিয়েবল যদি আমি বলি তাহলে আপনি এটা এভাবে বলতে পারেন যে যে শব্দটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে বোল্ড এবং আন্ডারলাইন করা থাকে সেই শব্দটাকে আমরা রেঞ্জ অফ ভেরিয়েবল বলি। এখানে ভেরিয়েবল হচ্ছে আপনার পরিবর্তনশীল, যার অনেকগুলো ভাগ বা প্রকারভেদ বা অংশ থাকে। ওকে, আর এই অংশটাই হলো আপনার রেঞ্জ, এই অংশটাই হলো আপনার রেঞ্জ। আর এই রেঞ্জকে আবার হচ্ছে কন্ডিশন বলে, কন্ডিশন দ্যাট মিন্স শর্ত। এই রেঞ্জটা আপনার শর্ত আকারে থাকে। ধরেন আমি যদি রেঞ্জ অফ ভেরিয়েবল আরেকটু ভালো মতো বুঝাইতে চাই, আমাদের হচ্ছে সবজি, শাক মানে শাকও বলবো না, শাক বললে আবার অন্য হয়ে যাবে। আমাদের সবজি, সবজি কথাটা শুনলে আমরা কিন্তু জানি না যে কোন সবজি, অনেক ধরনের সবজি আছে। তাহলে সবজি কথাটা কি? ভেরিয়েবল। তাহলে এর অনেকগুলো সীমা আছে না, এর ভিতরে তো অনেক ধরনের সবজি আছে না স্যার, ম্যাডাম? জি ম্যাডাম, অনেক ধরনের ভেজিটেবল আছে না? তাহলে ভেজিটেবল কথাটা হচ্ছে আপনার ভেরিয়েবল, দ্যাট মিন্স ভেজিটেবলটা পরিবর্তনশীল, এটা এখানেই সীমাবদ্ধ না, এর ভিতরে আরো আছে।
তাহলে শসা, টমেটো, গাজর, তারপরে ওই যে যা আছে বিভিন্ন ধরনের ভেজিটেবল, তাহলে যত ভেজিটেবল আছে ওগুলো তখন ওর আন্ডারে চলে যাবে, আর যত ভেজিটেবল ওগুলো সব রেঞ্জ আকারে চলে যাবে। তারপরে আমি যদি বলি মাংস, কিসের মাংস আমি কিন্তু তা বলি নাই, ওকে, কিসের মাংস সেটা আমি বলি নাই। তাহলে আমি যদি মাংস বলি তাহলে মাংসটা আমার ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল, তাহলে মাংসটা যদি ভেরিয়েবল হয় তাহলে আমার এটা রেঞ্জ কি, রেঞ্জ, তাহলে আমার কিসের মাংস আমি বলি নাই, তাহলে রেঞ্জ হইতে পারে আমার মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, উটের মাংস, দুম্বার মাংস, কবুতরের মাংস, বিভিন্ন পাখির মাংস। তাহলে এই সবগুলা তখন আবার কি এসে পড়বে, ভেরিয়েবল। ক্লিয়ার স্যার ম্যাডাম? এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে আপনার এভিডেন্স গাইড। এভিডেন্স কথার মানে কি, এভিডেন্স কথার মানে কি, প্রমাণ, প্রমাণ, এভিডেন্স গাইড। এই যে উপরে আমরা একটা ইউনিট অফ কম্পিটেন্সি বা আমরা একটা সিএস এর যে 9টা এলিমেন্টস পড়লাম, হ্যাঁ, আমি যে সিএস এর 9টা এলিমেন্টস পড়লাম, এই সিএস এর 9টা এলিমেন্টস এর রেঞ্জ অফ ভেরিয়েবল পর্যন্ত অ্যাজ এ মানে ট্রেইনি আমার কাজ, কিন্তু এভিডেন্স গাইড আর অ্যাক্রিডিটেশন এগুলো আমার কাজ না, এই দুইটা আমার কাজ না। 1 থেকে 7 পর্যন্ত অ্যাজ এ ট্রেইনি, অ্যাজ এ লার্নার আমার দরকার, আমার প্রয়োজন। এবার এভিডেন্স গাইডটা কার, এই এভিডেন্স গাইডটা পুরোটাই একজন অ্যাসেসরের কাজ। অ্যাসেসমেন্ট নেওয়ার সময় এভিডেন্স কিভাবে কালেক্ট করবে তার একটা গাইডলাইন দেওয়া থাকে, ওই গাইডলাইন অনুযায়ী এভিডেন্স কালেক্ট করতে হয়, ওকে। আর এইটাকে আমরা বলছি এভিডেন্স গাইড। দ্যাট মিনস এভিডেন্স সংগ্রহ করার জন্য যে নির্দেশনা প্রদান করা হয় তাকে আমরা কি বলবো, এভিডেন্স গাইড বলবো। তাহলে এভিডেন্স গাইডের ভিতরে আবার আপনার 7টা কম্পোনেন্ট আছে। এভিডেন্স গাইডের আবার কয়টা কম্পোনেন্ট, 7টা। 1 নাম্বার হচ্ছে এই যে দেখেন এখানে দেওয়া আছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। আমি এইখান থেকে বুঝাই, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে দেখেন এভিডেন্স গাইড, তাহলে 1 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, 2 নাম্বার হচ্ছে আন্ডারপিনিং নলেজ, 3 নাম্বার হচ্ছে আন্ডারপিনিং স্কিল, 4 নাম্বার হচ্ছে রিকোয়ার্ড অ্যাটিটিউড, 5 নাম্বার হচ্ছে রিসোর্স ইমপ্লিকেশন, 6 নাম্বার হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, আর 7 নাম্বারটা হচ্ছে মেথড অফ অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে 1 নাম্বার হচ্ছে আপনার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। তাহলে ক্রিটিক্যাল কথার মানে হচ্ছে আপনার সূক্ষ্ম বা জটিল। তাহলে একটা কাজ করার সময় যে সূক্ষ্ম কাজটা না জানলেই না, ওই সূক্ষ্ম কাজটাকে আপনার কি বলছে, বা ওই সূক্ষ্ম দক্ষতাটাকে বা যোগ্যতাটাকে আমার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি বলছে। একটা কাজ করার সময় আপনার যে সূক্ষ্ম কাজটা না জানলেই না, বা যে সূক্ষ্ম যোগ্যতাটা, কম্পিটেন্সি মানে কি যোগ্যতাটা না জানলেই না, সেটাকে আমরা কি বলছি, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। এটাকে আরেকটা বলে, সেটা হচ্ছে মাস্ট নো নলেজ। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সিকে আপনার মাস্ট নো নলেজ বলা হয়, মানে মাস্ট নো বলা হয়। মাস্ট নো যেটা মানে, মাস্ট নো কথার মানে কি, অবশ্যই জানতে হবে। তার মানে আপনি যে স্কিল ডেভেলপ করেন না কেন, যে স্কিলই অর্জন করেন না কেন, আপনাকে ওই স্কিল রিলেটেড বেসিক কিছু জিনিস আছে বা কোর কিছু কম্পিটেন্সি আছে যেটা আপনাকে জানতেই হবে, কোর কিছু বিষয় থাকে। তাহলে ওই বিষয়টা যেটা না জানলেই না, সেটাকেই আপনার বলছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি। ওকে, ধরেন আপনি সব পারেন, ধরেন আপনি একটা জামা কাটতে পারেন, সেলাই করতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার সুতাটা আপনি ওইরকম ঠিক মতো লাগাইতে পারেন না, মানে ঠিক মতো লাগাইতে পারেন না বলতে কোন জায়গায় ঝামেলা হয়, বা একটা মানে মেশিনের তো দেখা গেছে একদিক দিয়ে ঢুকাইলে অনেক দিক দিয়ে সুতা টেনে টেনে বের করতে হয়, তো ওইটা আপনি প্রপারলি পারেন না, বারবার আপনাকে অন্যজনে এসে করে দেয়, নাহলে কিছু একটা আপনার গন্ডগোল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি আপনি তাহলে দক্ষ? আপনি কাটতে পারেন, কোনো লাভ নাই, আপনি সিলাইতে পারেন, তাও লাভ নাই, তা আপনার তো আগে সিলাইটা বসাইতে হবে,
মেশিনে অ্যাডজাস্ট করাইতে হবে, তাই না? তাহলে অ্যাডজাস্টই যদি করাইতে পারেন, সুতার কাজই জানেন না, মেশিনই চালাইতে পারেন না, তাহলে তো আর হইল না। জাস্ট আপনি জানেন যে জামাটা কিভাবে কিভাবে সিলাইতে হয়, কিন্তু মেশিন চালাইতে পারেন না, তাহলে কি হবে? তাহলে মেশিন চালাইতে জানাটা আগে, সবার আগে আপনার মাস্ট নো। ওইটা যদি জানতে পারেন, মেশিন যদি আপনার কন্ট্রোলে থাকে, সেলাই করতে পারেন, তাহলে আপনার যে কোনো জামা, যে কোনো কিছু, যে কোনো বিষয় মেজার করে কাইটা কুইটা ফেলাটা কোনো ব্যাপার না। কিন্তু সবার আগে আপনার মেশিন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হয়, মেশিনকে কন্ট্রোলে থাকতে হয়, মেশিন চালানো জানতে হয়। তাহলে এইখানে মেশিন চালানো জানাটা হচ্ছে আপনার কি সূক্ষ্ম কাজ, যেটা না জানলেই না। মেশিন চালাইতে না জানলেই বা মেশিন সমাধান করতে না জানলে, সুতার বিষয়গুলো না জানলে ছোটখাটো আপনি কোনো কাজই করতে পারবেন না, পরবর্তীতে সামনে আগাইতে পারবেন না। একটা পর্যায়ে ব্যর্থ হইতে হইতে আপনি আশা বা মনোবলে হারায় ফেলবেন। তাহলে হবে? হবে না। তাহলে এটাকে বলা হয়েছে আপনার মাস্ট নো নলেজ। এরপরে দেখেন আন্ডারপিনিং নলেজ। আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং কথার মানে হচ্ছে ন্যূনতম। ওকে, আন্ডারপিনিং নলেজ, স্কিল, অ্যাটিটিউড বা রিকোয়ার্ড অ্যাটিটিউড একই কথা। তাহলে আন্ডারপিনিং বলতে বোঝাচ্ছে ন্যূনতম। তাহলে যে সূক্ষ্ম বা ন্যূনতম জ্ঞানটা না থাকলে আপনি ওই কাজটা করতে পারবেন না। আন্ডারপিনিং নলেজ তাহলে কি? নলেজ যেহেতু বলছে, নলেজ তাহলে জ্ঞান। তাহলে যে ন্যূনতম জ্ঞানটা না থাকলে আপনি একটা কাজ, মানে আপনি যে কাজটা করতেছিলেন সেই কাজটা করতে পারবেন না, বা আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা করতে পারবেন না বা করা যাবে না, তাকে আপনার কি বলছে? আন্ডারপিনিং নলেজ বলছে। ওকে, তারপরে হচ্ছে আপনার আন্ডারপিনিং স্কিল। তাহলে যে সূক্ষ্ম দক্ষতাটা বা যে ন্যূনতম দক্ষতাটা না জানলে আপনি ওই কাজটা করতে পারবেন না, তাকে আপনার কি বলছে? আন্ডারপিনিং স্কিল বলছে। আর আন্ডারপিনিং অ্যাটিটিউড বা রিকোয়ার্ড অ্যাটিটিউড একই কথা। তাহলে যে কি বলবেন আপনারা বলেন তো, একটু ট্রাই করেন তো, কি বলবেন? একটু কেউ বলেন কি হবে? যে অ্যাটিটিউড একজন ট্রেনির মধ্যে ওই কম্পিটেন্সিটা কমপ্লিট করার জন্য থাকতে হবে, সেটাই হচ্ছে আন্ডারপিনিং অ্যাটিটিউড। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাহলে যে ন্যূনতম, মানে অ্যাটিটিউড মানে কি? আচরণ, ন্যূনতম যে আচরণ। ন্যূনতম। এখানে ম্যাডাম ন্যূনতম আচরণ বলতে হবে না, যে আসলে মানে কোনো মানে ভালো আচরণ বলা যাবে, রিকোয়েস্ট করে চাচ্ছে তো আসলে। মানে ন্যূনতম বলতে ন্যূনতম না, মোট কথা হচ্ছে একটা কাজ করতে গেলে আপনার যে আচরণ, যে অ্যাটিটিউডটা থাকা দরকার। হ্যাঁ, কারণ ন্যূনতম তো বলা যাবে না কিন্তু। না ন্যূনতম তো এটা ওইভাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আন্ডারপিনিং যদি বলেন তাইলে রিকোয়ার্ড বলছে এখানে। এখানে আন্ডারপিনিং না, এখানে রিকোয়ার্ড বলছে। রিকোয়ার্ড মানে কি? চাহিদা বা চাওয়াটা। তাহলে একটা কাজ করতে গেলে কিন্তু আপনার একটা অ্যাটিটিউড চাই। ধরেন আপনার এরিয়াটা অনেক কনজাস্টেড, তাহলে আপনার অবশ্যই এখানে ওই যে মানায় নেওয়ার একটা ইয়া থাকতে হবে। আপনি যদি প্রত্যেকদিন ঘ্যান ঘ্যান করেন তাহলে তো হবে না, আপনাকে তো মানায় নেওয়ার একটা বিষয় থাকতে হবে, তাই না? তাহলে ওইটা আপনার রিকোয়ার্ড অ্যাটিটিউড, আপনার কাজের ভিতরে মানে ইয়ে করে খাপ খাইয়ে বা পরিবেশ মানিয়ে নেওয়ার যে বিষয়টা, ওইটা একটা কাজের জন্য যে অ্যাটিটিউডটা আপনার থাকা দরকার, ওই অ্যাটিটিউড থাকাটা রিকোয়ার্ড অ্যাটিটিউড। এরপর দেখেন রিসোর্স ইমপ্লিকেশন। রিসোর্স মানে হচ্ছে যন্ত্রপাতি, টুল। এখানে আমরা আমাদের ওই যন্ত্রপাতি বলবো না, এখানে আমাদের অনেক ধরনের টুলস, ইকুইপমেন্ট, সব ধরনের যন্ত্রপাতি আসবে আর কি। টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল, এই টাইপের যন্ত্রপাতি আসবে। তাহলে একটা কাজ করার জন্য সাপোর্টিং হিসেবে যে টুলস, ইকুইপমেন্ট প্রয়োজন, তাকে আমরা কি বলবো? রিসোর্স ইমপ্লিকেশন বলবো। তারপরে দেখেন কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কনটেক্সট কথার মানে কি? প্রসঙ্গ। কিসের প্রসঙ্গ? অ্যাসেসমেন্টের প্রসঙ্গ। তাহলে একটা অ্যাসেসমেন্ট কে নিবে, কোথায় নিবে, কিভাবে নিবে, কি দিয়ে নিবে,
কোন টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে নিবে, ক্যান্ডিডেট কারা থাকবে, মানে এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো সবগুলোই আপনার কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আপনার মেথড অফ ম্যাডাম আরেকবার রিপিট অ্যাসেসমেন্ট। করেন না কনটেক্সট। মেথড মানে কি? পদ্ধতি। হ্যাঁ, কি বলবো আমাকে একটু বলেন। ম্যাম 6 নম্বরটা আরেকবার, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। আচ্ছা, 6 নাম্বারটা হচ্ছে আপনার কনটেক্সট। কনটেক্সট কথার মানে হচ্ছে প্রসঙ্গ। তাহলে এখানে তার অপ্রসঙ্গ বা অন্য টাইপের কোনো প্রসঙ্গ আসবে না, এখানে কিসের প্রসঙ্গ আসবে? অ্যাসেসমেন্টের প্রসঙ্গ আসবে। তাহলে একটা অ্যাসেসমেন্টের দিন আপনার একদম অ্যাসেসর ঢোকার পর থেকে নিয়ে বের হওয়ার পর্যন্ত যে যে কাজগুলো হয়, মূলত কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে সবগুলো কাজই অন্তর্ভুক্ত। তাহলে এছাড়া এটা তো সবই হইলো, কিন্তু আপনি যদি বলতে চান তাহলে অ্যাসেসমেন্টটা কে নিবে, নিশ্চয়ই একজন সার্টিফাইড অ্যাসেসর নিবে। তারপরে হচ্ছে কি দিয়ে নিবে, টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস টুলস দিয়ে নিবে। তারপরে হচ্ছে কেন নিবে, কোন উদ্দেশ্যে নিবে। তারপরে কি টুলস ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে নিবে, লার্নার কারা থাকবে, বুঝতে পারছেন? এই যে আরো আনুষঙ্গিক, মোট কথা অ্যাসেসমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো একজন অ্যাসেসর অ্যাপ্লাই করে সবগুলোই কিন্তু কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে থাকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব, এগুলো সবগুলাকেই কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে বলা হয়। এবার মেথড অফ অ্যাসেসমেন্ট কি? মেথড হচ্ছে আপনার পদ্ধতি। কিসের পদ্ধতি? অ্যাসেসমেন্টের পদ্ধতি। তাহলে আমাদের অ্যাসেসমেন্টের পদ্ধতি হচ্ছে 3টা। এটা হচ্ছে রিটেন, ডেমনস্ট্রেশন, আরেকটা কি ওরাল। এই 3টা হচ্ছে আমাদের মানে স্কিল পার্টের মানে পদ্ধতি, অ্যাসেসমেন্টের পদ্ধতি। আর আপনারা যে এখন পেডাগজি পার্টে বসবেন, এই পেডাগজি পার্টে আপনাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এভিডেন্সটা। ওকে, এই একটা বিষয়। তাহলে আমাদের এই যে কি বলে এটাকে, এভিডেন্স গাইড, 7টা কম্পোনেন্ট, বুঝতে পারছি স্যার ম্যাডাম? জি ম্যাডাম। আচ্ছা, আমাকে একটু বলেন তো কি বুঝতে পারছেন, আমাকে একটু এক্সপ্লেইন করেন তো একজন, এই 7টা কে করবেন? কেউ করবেন না? কেউ কি লিখছেন না? ম্যাডাম আমি গত ক্লাসে নতুন কেউ বলুক, আপনি, মানে যারা চুপ করে আছে। আমি আসলে আপনি বলেন, কারণ আপনি অলরেডি এগুলো সম্পর্কে টুকিটাকি জানেন। সো আমি চাচ্ছি না আপনি বলেন, আমি চাই নতুন কেউ আসুক, নতুন কেউ হাত তুলুক। আমাদের এখানে আরেকজন ম্যাডাম আছে, আমি চাই সেই ম্যাডাম হাত তুলুক। ম্যাডামের নাম জানি না, আমি ভুলে গেছি। হ্যাঁ, রুকাইয়া তাসনিম বা তানহা ম্যাডাম, আমি চাই আপনি একটু বলেন কি বুঝছেন। কথা শুনতে পাচ্ছি না তানহা ম্যাডাম। তানহা ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা না, একটু। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমাকে একটু বলেন, বিষয়গুলো একটু বলেন একটু, আমারও তো জানতে হবে আসলে আমি যে আপনাদের পড়াচ্ছি কি পড়াচ্ছি, আপনারা কি আসলে আদৌ বুঝতেছেন কিনা নাকি তোমার জানতে হবে। আচ্ছা, কোন স্যার বলেন তো, জেমস স্যার বলেন তো, জেমস স্যার। তানহা ম্যাডামের হয়তো নেটওয়ার্ক প্রবলেম একটু হচ্ছে না। ম্যাডাম আচ্ছা, এখানে ছিল হচ্ছে আসলে এভিডেন্স গাইড যেটা, তো প্রথমে ছিল হ্যালো, শোনা যায়? জি, critical aspect of
এক্সপেক্ট কম্পিটেন্সি ছিল, যে এটা তো বলছে যে মাস্ট নো নলেজ, যেটা যে সঠিক মানে সূক্ষ্ম কোনো যে বিষয়টা ছিল তার উপর সূক্ষ্ম দক্ষতা বা জানতে হবে, তাকে জ্ঞানটা থাকতে হবে। এটা ছিল হচ্ছে প্রথমটা। তারপর হচ্ছে যে আন্ডারপ্রেনিং নলেজ, যেটা ন্যূনতম কাজ তার অবশ্যই জানা থাকতে হবে, সেটা। তৃতীয় ছিল হচ্ছে যে আন্ডারপ্রেনিং স্কিল, তার মধ্যে ন্যূনতম সেই কাজের দক্ষতাটা থাকতে হবে। 4 নম্বর ছিল হচ্ছে রিকোয়ার্ড অ্যাটিটিউড, যেটা হচ্ছে সে যে পরিমাণ কাজ তার করবে বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার যে অ্যাটিটিউডটা তার মধ্যে যেন থাকে, সেটা দেখতে হবে। তারপর হচ্ছে যে রিসোর্স ইমপ্লিকেশন ইমপ্লিকেশন টুলস বা যন্ত্রপাতি, যেটা বলছে যে আসলে কি হ্যাঁ, কারণ বানানটা একটু উচ্চারণ একটু ইয়ে আছে ম্যাডাম, বানানটা একটু ভুল গেছে আমার। ইমপ্লিকেশন হবে, ইমপ্লিকেশন, রিসোর্স অফ ইমপ্লিকেশন। এটা হচ্ছে টুলস বা যন্ত্রপাতি আমরা যেটা ব্যবহার করব বা যে সরঞ্জাম প্রয়োজন আছে টুলস হিসাবে, সেগুলো রিসোর্স থাকতে হবে। তারপর হচ্ছে যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, যে আমি যে বা কন্টেন্ট অ্যাসেসমেন্ট একজন অ্যাসেসর, যে সেখানে অ্যাসেস করতে যাবে যখন, তখন যার অ্যাসেসরের যেসব টুলস বা সে অ্যাসেসমেন্টে কেন করবে বা কোথায় করবে, কিভাবে করবে, এবং যার লার্নার কারা, দেন এই ডিটেলস যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কন্টেক্সট অফ অ্যাসেসমেন্ট। আর একটা হচ্ছে মেথড অফ অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে আমরা কিভাবে সে পরীক্ষাটা নেব, যেরকম আমরা রিটেন বা ওরাল অথবা ডেমনস্ট্রেশন যে মেথড গুলো আমরা ব্যবহার করব, সেটা। তো এই টোটালি এগুলো মিলে হচ্ছে আসলে এভিডেন্স গাইড 7টা। থ্যাংক ইউ স্যার, আপনি আসলে যে সাহস করে বলছেন, না ম্যাডাম, আমি আসলে আপনাকে শুনতেছি আর লিখতেছি, তো এখন আসলে এটা কনফিউশনে পড়ে আছে কোনটা ঠিক আছে কিনা হবে। হ্যাঁ, কারণ দেখেন, আপনারা যদি না বুঝেন তাহলে দিন শেষে কিন্তু আপনাদেরই লস হবে। আর আমাকে কিন্তু প্রতিদিন হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এই যে আপনারা এখানে 15 জন আছেন, আমি এই 15 জনের স্ক্রিনশট নিয়ে রাখবো। 15 জন না, মেবি 14 জন, না হলে 12 জন। এখানে 2 জন করে রুকাইয়া ম্যাডামকে দুইবার করে দেখা যাচ্ছে, কেন জানি, মানে এরকম একটা অবস্থা কেন জানি না। তো আপনাদের এই 13 জন বা 12 জন, আপনাদের কিন্তু যদি না রেসপন্স করেন বা না বলেন, তাহলে কিন্তু আপনাদেরই লস। জি। ওকে, এখন এটা এবার একটু আসলে দেখেন। হোমওয়ার্ক যেটা নিবেন সেটা কি আসলে আবার খাতায় লিখে সেটা আবার সাবমিট করতে হবে? হ্যাঁ, খাতায় লিখবেন, লিখে মোবাইলে ছবি তুলে পিডিএফ করে পাঠাইতে হবে। ওইভাবে ছবি তুলে পাঠিয়ে দিলেই হবে না, ছবি পিডিএফ করে পাঠাইতে হবে। আর ম্যাডাম এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো কি বইয়ের মধ্যে বা ইয়ের মধ্যে আছে কোনো? আছে, 1 নাম্বার সিবিএলএম এ আছে, পেয়ে যাবেন পরে। এবার দেখেন আমাদের পরবর্তীতে সিএস এর লাস্ট এলিমেন্টস বা কম্পোনেন্ট, সেটা হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রিডিটেশন মানে স্বীকৃতি বা অনুমোদন, যেটাকে আমরা বলি। তাহলে একটা সেন্টারে আপনি যখন এনএসডি এর কোনো স্কিল বা অকুপেশন অনুমোদন আনতে যাবেন, তখন আপনাকে কিছু কিন্তু ডকুমেন্ট বা কাগজপত্র কিন্তু শেয়ার করতে হয়। আবার মানে মোট কথা হচ্ছে এনএসডিও আপনাকে কিছু কাগজপত্র ফিল করতে দেয় বা তারা চায়, ইভেন আপনিও কিন্তু তাদের কাছ থেকে কোনো একটা ইয়ে রেখে দেন ডকুমেন্টস, পরবর্তীতে তারা আপনাকেও কিন্তু দেয়, আপনিও দেন, আপনাকেও দেয়। তাহলে একটা স্বীকৃতি দেওয়া অথবা নেওয়ার জন্য যে ডকুমেন্টস আদান প্রদান করা হয়, সেটাকে আমরা কি বলবো? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। একটা স্বীকৃতি দেওয়া অথবা নেওয়ার জন্য, দিতে অথবা নেওয়ার জন্য যে স্বীকৃতি আদান প্রদান করা হয়। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে এর সাথে আমাদের এই সিএস এর যে বিষয়টা, এটা শেষ। আমরা এখন আমাদের ফার্স্ট সিবিএলএম এ যাব। পড়াচ্ছি
না, 10:30 বাজবে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সিবিএলএম মানে শেষ, কিন্তু সিএস শেষ। এখন আমি আপনাদের 1 মিনিট সময় দিলাম, বাকি যারা কথা বলতেছেন না কথা বলেন। মিলন রহমান স্যার, আপনি তো আজকে জয়েন করছেন, আপনি কি বুঝতে পারছেন বা বোঝা যাচ্ছে পড়াগুলা? আমাকে একটু জি ফিডব্যাক দেন, আমার পড়া যাচ্ছে? জি জি ম্যাডাম, বুঝতে পারতেছি। আর কোনো কষ্ট বা কোনো অসুবিধা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি আপনাদের 1 মিনিট সময় দিলাম। এখন 9:51 বাজে। আমি ঠিক 9:52-তে বা 53 যখন আসবে, এই 52 তো বেজে গেছে। আচ্ছা, 53-তে যখন আসবে আমি আপনাদের জিজ্ঞেস করবো কোনো প্রবলেম বা এই সিএস রিলেটেড কিছু জানতে চান কিনা। আর সিএস ক্লোজ, সিএস নিয়ে আর কিছু হবে না। এক মিনিট শেষ, তার মানে তারা কারো কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আমি নেক্সট দিন আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডাইকা ডাইকা এই সিএস এর উপর পড়া ধরবো, সবগুলোর উপরে। একদম সিএস এর যা জিজ্ঞেস করছি, যা পড়াইছি সবগুলো ইন্ডিভিজুয়ালি। ওকে, তাহলে যেহেতু নাই, আমি এবার আমাদের সিপিএলএম এ চলে গেলাম। এই যে আজকে থেকে আমরা আমাদের সিবিএলএম স্টার্ট করলাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সিবিএলএম। এই 1 নাম্বার সিবিএলএম এর নাম হচ্ছে, আমি কিন্তু আপনাদের সাথে কি আমি লার্নিং ম্যাটেরিয়ালটা শেয়ার করছিলাম? ম্যাডাম একটা কোশ্চেন আছে। লার্নিং ম্যাটেরিয়াল গুলো না ম্যাডাম, কি মানে প্রশ্ন বলেন। ম্যাডাম, অ্যাসেসমেন্টে সিএসএ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? কি ধরনের প্রশ্ন আসে? আগের প্রশ্নই, আগে যেভাবে প্রশ্ন আসতো প্রশ্ন ওইভাবেই আসতেছে। প্রশ্নে কোনো এরকম চেঞ্জ নাই, শুধু অ্যান্সার করবেন একটু ভালোভাবে। না মানে একটু যদি একটু আর কি সাজেশন দিতেন যে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এইটা একটু বললে ভালো হতো। ওইটা তো অবশ্যই যখন হয়, আগেও তো বলছি না, এটা এবার আগে মানে এখনো বলে দিব, এবারও বলে দিব। ম্যাম আমি প্রিভিয়াস ইয়ার অলরেডি কোশ্চেনগুলো কি আপনাদের পাওয়া যায়? ম্যাটেরিয়ালস, প্রিভিয়াস প্রশ্ন পাইয়াও কোনো লাভ নেই। এখন প্রত্যেক মানে মাসে মাসে টুলস ডেভেলপ হয়, আর কোনো প্রশ্ন রিপিট হয় না। একবার যেটা হয়ে যায় সেটা কখনোই আর রিপিট হয় না। আর ওই কোশ্চেন কারো মনেও থাকে না, ওইটা একটা ম্যাজিক, পরীক্ষার হল থেকে বেরোলে প্রশ্ন ভুলে যায় সবাই। এটা জানি না, যাই হোক, বাট প্রশ্ন এখন আগের থেকে সিস্টেম এখন অনেক চেঞ্জ হয়েছে, তো তো প্রশ্ন আসলে এখন আর করা যায় না। দেখেন, খেয়াল করি,
আমাদের 1 নাম্বার সিবিএলএম এর নাম হচ্ছে, আমি আপনাদের লার্নিং ম্যাটেরিয়াল গুলো শেয়ার করে দিছি, সিবিএলএম গুলো শেয়ার করে দিছি, ইভেন সিএসটাও শেয়ার করে দিছি, দেখে নেবেন। ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। বাংলাদেশের টিবেট যে সেক্টরটা আছে, এই সেক্টরটাতে আপনি কিভাবে কার্যকরীভাবে কাজ করতে পারবেন। দ্যাট মিনস এই টিবেটটা কি, টিবেট কাদের নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, এর পলিসিগুলো কি কি, এর ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কি কি, এর কয়টা লেভেল আছে, তারপরে কি আছে না আছে, সচরাচর সব বিষয়গুলো আপনার এই 1 নম্বর সিবিএলএম থেকে আপনি জানতে পারবেন। ওকে, তাহলে প্রত্যেকটা সিবিএলএম এ আমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকে, ওইটা আমরা একটু মার্ক করে পড়বো। প্রত্যেকটা জিনিস পড়ার আগে আমরা অবশ্যই লার্নিং আউটকামটা জেনে নিব। এই যে দেখেন, আপনি 1 নাম্বার সিবিএলএমটা যে পড়বেন বা শেষ করবেন, তাহলে এই 1 নাম্বার সিবিএলএম শেষ করলে আপনি কি কি বিষয় জানতে পারবেন, এই বিষয়গুলোকে বলা হয়েছে লার্নিং আউটকাম। এই লার্নিং আউটকাম যে শুধু সিবিএলএম তা না। ধরেন আজকে আপনি ক্লাস করলেন, তাহলে এই যে আমি যে আজকে আপনাকে পড়াইলাম, যেই বিষয়গুলো পড়াইছি, তাহলে এই বিষয়গুলো আপনি ঠিকমতো বুঝতে পারছেন কিনা, এইটাই হচ্ছে আপনার লার্নিং আউটকাম। কোন কোন বিষয় পড়াবো, কোন কোন বিষয় বুঝতে পারছেন, ঠিকমতো বুঝতে পারছেন কিনা, এইগুলা। তাহলে লার্নিং আউটকামটা কি আমাকে একটু বলেন তো। লার্নিং আউটকাম এই কথাটা বলেন। আমরা এই সিবিএলএমটা পড়লে কি কি বিষয় জানতে পারবো, এটাই হচ্ছে লার্নিং। দিন শেষে আমরা কি শিখতে পারবো, আমাদের আউটকামটা কি দিতে পারবো বা আসবে, এটাই হচ্ছে কি লার্নিং আউটকাম। তাহলে দেখেন, এই 1 নাম্বার মডিউল বা সিবিএলএম এর লার্নিং আউটকামটা হচ্ছে, আপনি এই সিবিএলএমটা পড়ার পর বলছে ওয়ার্ক উইদিন দ্য টিবেট পলিসি ফ্রেমওয়ার্ক। আপনি টিবেটের যে মানে পলিসি আছে বা ফ্রেমওয়ার্ক আছে, তাদের পলিসির একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপর বলছে ওয়ার্ক উইদিন দ্য ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনস কোয়ালিটি ফ্রেমওয়ার্ক। তাহলে আপনার এই যে অর্গানাইজেশনের সাথে বা ট্রেনিং এর সাথে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক মেনটেন করে আপনি কিভাবে এই সেক্টরে কাজ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। সেটা কি, আমাদের এই টিবেট সেক্টরে কাজ করতে গেলে কিছু লেভেল আছে। এই যে যেমন আপনারা কি করছেন, এক একজন এক একটা লেভেলে আছেন, লেভেল দিচ্ছেন না স্কিলের, কেউ দিচ্ছেন এখানে লেভেল 1, কেউ লেভেল 2, কেউ লেভেল ডিরেক্ট 4, স্কিলেরই লেভেল 4 দিয়ে ফেলছেন। এই যে বিষয়গুলা, এটার প্রত্যেকটার এক একটা ধাপ আছে। লেভেল 1 কমপ্লিট করলে আপনি কি অ্যাচিভ করলেন, আপনি কি টাইপের জব পাবেন, আপনার জব ক্লাসিফিকেশনটা কি হবে, জবের কাজ বা কাজের যে একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে, সেটা কি হবে, এটা প্রত্যেকটা লেভেল লেভেল অনুযায়ী ভাগ করে দিছে। তাহলে এই বইটা মানে পড়ার পরে আপনি সেই মানে লেভেল বা ওই লেভেলটা পুরোটাকে বলা হয়েছে আবার একটা ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে বলছে ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশনশিপ অ্যান্ড ডেমনস্ট্রেট ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। তাহলে আপনি কাজ এবং কাজের সাথে আদার্স যে পারিপার্শ্বিক সম্পর্কগুলো, সবগুলো কিভাবে মেনটেন করবেন এবং কিভাবে আপনি ফোকাস কোনটা দিবেন, ফোকাস কিভাবে মানে কোনটা আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকা দরকার, কোনটা সেকেন্ড, মানে মোট কথা প্রায়োরিটি মেনটেন করে বা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে, ফোকাস অ্যাপ্রোচ করে আপনি কিভাবে কাজটা করতে পারবেন সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপরে অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ এ স্ট্র্যাটেজি টু অ্যাড্রেস দেয়ার নিডস অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে দেখেন, আপনি যে এই সেক্টরে আসছেন, আপনারা যদি ট্রেনার হয়ে থাকেন তাহলে আপনারা ফিল করতে পারবেন আপনার যে লার্নার আছে, ওকে, তারা কিন্তু সবসময় এক না। কেউ কেউ লার্নার আছে আপনার অনেক বেশি ভালো পারে, কেউ কেউ কম পারে, কেউ কেউ কম বুঝে, কেউ কেউ অনেক বেশি বুঝে, কেউ কেউ অ্যাভারেজ, কিছুই বুঝে না। তাহলে এদের আবার প্রত্যেকের ডিফাইন করা হয় নিডস এর উপর ভিত্তি করে। কারণ আপনি গ্রামের যে মানে গ্রাম্য যে জীবনটা বা গ্রাম্য পরিবেশ থেকে গ্রামের মানুষদের আপনি যেভাবে মানে বুঝাবেন, সেভাবে তো অবশ্যই শহরের মানুষদের বুঝাবেন না। তাদের অ্যাবিলিটি ক্ষমতাটা তাড়াতাড়িও হইতে পারে, কমও হইতে পারে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন যে আপনার লার্নারের নিড অনুযায়ী
বা লার্নারের চাহিদা অনুযায়ী আপনি তাকে কোন ট্রেনিংটা প্রোভাইড করতে পারবেন বা কিভাবে হ্যান্ডেল করতে পারবেন, আপনার কোন লার্নার কিরকম হইলে কি করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি এখানে একটা ধারণা পাবেন। তাহলে এই ছিল আপনার ওভারঅল লার্নিং আউটকাম। প্রতিটা সিএস এরই আপনার লার্নিং আউটকামটা আমরা অবশ্যই পড়বো বা জানবো, ওকে? কিন্তু মুখস্থ করা ওরকমভাবে দরকার নেই, জানা থাকা ভালো যে আমার এই সিবিএলএম এ কি কি আছে, দিন শেষে আমি কি কি শিখতে পারবো। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা সিএস তো দেখে আসছি, সিএস এর তো আপনার এলিমেন্টস অফ কম্পিটেন্সি দেখে আসছি, তাই না? তাহলে সিএস এর যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি সিবিএলএম এর, তা হচ্ছে গিয়ে আপনার এই লার্নিং আউটকাম। তাহলে আমাদের বিষয়টা আসছে এরকম, মাথায় রাখবেন একটু প্লিজ, সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি পারসন বা ইন্ডাস্ট্রিতে কি চাচ্ছে সেটার একটা বিবরণ দিয়ে আমরা কি তৈরি করি, সিএস। তাহলে আমাদের সিএস থেকে আসতেছে হচ্ছে সিবিসি। সিবিসি মানে হচ্ছে কারিকুলাম কম্পিটেন্সি বেসড কারিকুলাম, সিবিসির মানে হচ্ছে কম্পিটেন্সি বেসড কারিকুলাম, ওকে? তাহলে আমার সিএস থেকে আসতেছে আমার কারিকুলাম কম্পিটেন্সি বেসড কারিকুলাম, আর কারিকুলাম থেকে আবার আসতেছে আমার সিবিএলএম, এই কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। একটা হচ্ছে সিএস থেকে তাহলে আসে কম্পিটেন্সি বেসড কারিকুলামকে আমরা আবার সংক্ষেপে সিবিসি বলি, ওকে? তাহলে আপনার সিএস থেকে আসতেছে সিবিসি, আর সিবিসি থেকে আসতেছে সিবিএলএম, আর ওই যে সিবিএলএম এর টপিকগুলোর সাথে আবার এই যে এটা জড়িত। তাহলে আপনার সিএস এর যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এই সিবিএলএম এর তা কি, লার্নিং আউটকাম। আপনারা আমার মানে সেশন শেষে মিলায়া দেখবেন বিষয়বস্তুটা মিলায়া দেখবেন। আরেকটা বিষয় আমি একটু জানায় রাখি, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা যেমন 9টায় হয়েছে, নেক্সটের ক্লাসটা 9টায় হবে না, নেক্সটের ক্লাসটা আপনার 8টা থেকে হবে। আমার একটু প্রবলেম ছিল, অফিসিয়ালি একটু ঝামেলার কারণে আমার লেট হয়ে গেছে, বিধায় আপনাদের 9টা থেকে সেশন স্টার্ট হয়েছে, কিন্তু আপনাদের সেশন স্টার্টের টাইম হচ্ছে 8টা। তাহলে নেক্সট যে আমাদের বৃহস্পতিবার, সেদিন আমাদের সেশন তাহলে কয়টা থেকে? 8টা থেকে। স্যার ম্যাডাম কয়টা থেকে? 8টা ম্যাডাম। সবাই শুনছেন তো? জি ম্যাম। বাকি এই যে জেমস স্যার, মিলন জি, স্যার, হচ্ছে জি, ম্যাডাম। নুরুজ্জামান স্যার, শুনছেন তো? জি ম্যাডাম। বাইজিৎ স্যার, জি ম্যাম। আমি সবাইকে নাম ধরে ধরে ডাকতেছি, রাফিউল ইসলাম স্যার, রিয়াদ স্যার, তানহা ম্যাডাম, সুমিত স্যার, কারণ পরবর্তীতে আবার কিন্তু বইসা থাকেন না, বাট ইয়ে করেন না, বইলেন না যে জানাই নাই। আমি যদি জানাই দিলাম পরবর্তী সেশনটা 8টা থেকে স্টার্ট হবে, কারণ আমাদের কিন্তু মানে সবারই মোটামুটি এখন রাত তো ছোট হয়ে আসছে, আর আমাদেরও ইয়ে থাকে, বিশেষ করে আমি হইলাম খুব আর্লি বার্ড, ঘুমের ক্ষেত্রেও উঠার ক্ষেত্রেও। এর জন্য আমি 10টার পরে সেশন কন্টিনিউ করতে পারি না, আমার একটু প্রবলেম হয়ে যায়। এরপরে দেখেন, এবার আসি আপনাদের সিবিএলএম। এটা হচ্ছে একটা সিবিএলএম, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। এখানে খেয়াল করলে দেখবেন আপনার 57টা পেজ আছে। এই 57টা পেজের অনেক কিছু আছে, আপনাদের কিন্তু এত কিছু পড়া লাগবে না। 57টা পেজ দেখে মাথা গরম করেন না বা এলোমেলো করে ফেলেন না, বুঝতে পারছেন? আপনাদের কিছু জিনিস পড়তে হবে, সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা না জানলেই না, আমি সবচেয়ে বেশি ওইটাতে ফোকাস করব। আর আপনারা তারপরও একবার করে সিবিএলএমটা রিভাইজ দিবেন। কেন? কারণ আপনি যদি আল্লাহর রহমতে কম্পিটেন্ট হয়ে যান, তাহলে জীবনও আর এই সিবিএলএমটা ধরবেন না। তাহলে একবার হইলেও আপনার জানা উচিত। ট্রেনার হয়ে যাওয়া, অ্যাসেসর হয়ে যাওয়া মানে আপনার দায়বদ্ধতা শেষ তা কিন্তু না। আপনি চাইলেই এটাকে নিয়ে এটার উপর স্টাডি করে অনেক কিছু হইতে পারেন, বুঝতে পারছেন? এই একটা বিষয় মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন আপনার কিন্তু সব পড়া লাগবে না। একটা সিবিএলএম এর হচ্ছে 5টা অংশ, একটা সিবিএলএম এর 5টা অংশ।
ওই 5টা অংশ হচ্ছে গিয়ে আপনার, একটু দাঁড়ান আমি দেখাই। এই যে ইনফরমেশন শিট, সেলফ চেক, অ্যান্সার শিট, জব শিট আর হচ্ছে স্পেসিফিকেশন শিট। এই 5টা জিনিস মিলে একটা সিবিএলএম গঠিত হয়। তাহলে এই যে দেখেন ইনফরমেশন শিট, একটা সিবিএলএম এর ইনফরমেশন শিট। তারপরে হচ্ছে আপনার কি বলছে, সেলফ চেক, এই যে সেলফ চেক। এরপরে এই যে অ্যান্সার কি, তারপরে আবার ইনফরমেশন শিট দিছে। অনেক সময় দেখা গেছে জব শিটটা পরে দেয়, শেষের দিকে একটা বা দুইটা দিয়ে একসাথে দিয়ে দেয়। এখানে দিছে কিনা একটু আমি দেখি, একটু দাঁড়ান। যদি জব থাকে তাহলে হ্যাঁ দিছে, স্পেসিফিকেশন শিট আছে মানে দিছে। এই যে দেখেন এই যে জব নাম্বার 2, তাহলে এটা হচ্ছে জব শিট আর এটার এগেইনস্টে এই যে এটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। তাহলে আপনার কিন্তু একটা সিবিএলএম এর এই সব কিছু পড়া লাগবে না, আপনি শুধু মেইনলি ফোকাস করবেন ইনফরমেশন শিটে। শুধু আপনাকে জানতে হবে যে ইনফরমেশন শিট গুলোতে কি দিছে, কি আছে। ওকে, লেভেল 4 এর ক্ষেত্রে ইনফরমেশন শিট গুলোর ভিতরে কি আছে কি দিছে এটা জানা লাগবে। ইনফরমেশন শিট বাদে সেলফ চেকটা, মানে ইনফরমেশন শিটে কি পড়লেন সেটার উপর ভিত্তি করে আপনাকে সেলফ চেকে কিছু প্রশ্ন দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি সেই সেলফ চেকটা দিতে পারেন। ওকে, সেলফ চেকে আপনার পরে সেলফ চেকে শুধু প্রশ্ন থাকে, তাহলে আপনার প্রশ্নটা হইলো কি হইলো না সেটাও তো জানা দরকার। তাহলে সেটার এগেইনস্টে আবার অ্যান্সার শিট থাকে, আপনার এত কিছু পড়া লাগবে না। আপনি শুধুমাত্র ইনফরমেশন শিটে ফোকাস করবেন। আর আমি যেটাতে সবগুলাই পড়বেন, কিন্তু আমি যেটাতে একটু বেশি বেশি বলবো সেটাতে একটু বেশি ফোকাস দিবেন আর বাকিগুলোতে একটু কম। এই হচ্ছে পার্থক্য। তাহলে এইভাবে করে দেখলে আপনার কিন্তু সিবিএলএম এর আর কিন্তু কিছু থাকে না বেশি কিছু। তাহলে একটা সিবিএলএম এর কি পড়তে হবে বলেন তো, কি পড়তে হবে? ইনফরমেশন শিটটা বেশি পড়তে হবে। ইনফরমেশন শিটটা, আপনাদের এখন অন্য কিছু আর দরকার নাই। তাহলে এখন ইনফরমেশন এই সিবিএলএম এর অংশগুলো সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোনটা কিভাবে আসছে। আমরা যখন একটা সিএস ডেভেলপ করি বা সিবিএলএম ডেভেলপ করি, তাহলে সবার আগে আমরা চিন্তা করি যে আমার এই অকুপেশনের কাজগুলো কি হবে, একটা লার্নার কি কি কাজ করবে, কি শিখতে পারবে। তাহলে তার জবটা আগে আমরা নির্ধারণ করি, তার কাজটা। ওকে, আমি তো ফুডের লোক, তো আমি যদি বলি তাহলে আমরা আমাদের সিএস এর মানে যখন ডেভেলপ করি তখন চিন্তা করি যে লেভেল 3 মানে কি, যেন তেন বিষয় না কিন্তু লেভেল 3। তাহলে লেভেল 3 হইতে হইলে একটা লোকের কোন কোন কাজটা জানা থাকতে হবে, তো সেই কাজগুলোকে আমরা আবার ক্রাইটেরিয়া হিসেবে ফালানোর পরে আমরা কি করি সেটার উপর আবার এবার ভাগ ভাগ করি, ভাগ ভাগ করে তাহলে আমাদের মেইন টার্গেট থাকে কিন্তু এই কাজগুলা। তাহলে কাজ জব শিট আমাদের মেইন টার্গেট। তাহলে জব শিটটা কমপ্লিট করতে গেলে, একটা জব করতে গেলে আপনার কিছু ইনফরমেশন লাগে না, আপনার কিছু তথ্য জানা লাগে না, আপনি তো এইভাবেই কাজটা করতে পারেন না। ধরেন আপনি চিকেন ফ্রাই খাবেন বা করবেন, তাহলে চিকেন ফ্রাই করতে গেলে মানে কিসের কিসের ফ্রাই করা যাবে, চিকেন ফ্রাইটা কোন তেলে ভাজতে হবে, তেলের টেম্পারেচার কতটুকু থাকতে হবে, কিভাবে ক্রিস্পি হবে, কি কি মিশাইলে ক্রিস্পি হবে, এবং চিকেন ফ্রাই করতে গেলে আপনার কি টুলস লাগবে, কি ইকুইপমেন্ট লাগবে, কি ম্যাটেরিয়ালস লাগবে, ওভারঅল যত ইনফরমেশন আছে, যত তথ্য আছে, একটা কাজ করতে গেলে আপনার যাবতীয় যত তথ্য আছে ওই কাজটা সম্পন্ন করার জন্য সবকিছু থাকবে হচ্ছে আপনার ইনফরমেশন শিটে। সবকিছু থাকবে আপনার ইনফরমেশন শিটে। ইনফরমেশন শিট হচ্ছে তথ্য, ইনফরমেশন তথ্য, তাহলে এখানে থাকবে। তো এই তথ্যগুলো যখন আপনি আবার শিখবেন, শিখার পরে আপনি কতটুকু শিখতে পারলেন এটার উপর আপনি নিজেকে নিজে যাচাই করবেন সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে। সেলফ অ্যাসেসমেন্টে কিছু আপনার প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন, নিজেকে নিজে যাচাই করতে পারবেন। এখন প্রশ্নগুলো আপনি না দেখে অ্যান্সার করছেন, তাহলে প্রশ্নগুলো আদৌ হয়েছে কিনা আপনার জানা লাগবে না। তো এর জন্য কি করছে, সেই প্রশ্নগুলোর এগেইনস্টে আবার
আপনাকে অ্যান্সার শিট দিছে, তাহলে প্রশ্ন হয়েছে কি হয় নাই সেটা আপনি ইনস্ট্যান্ট মিলিয়ে ফেলতে পারবেন অ্যান্সার শিট দেখে দেখে। তারপর কি করছে, আপনাকে জব শিট দিছে। জব শিট হচ্ছে আপনার একটা কাজ আপনি করবেন, ধরেন আপনি চিকেন ফ্রাই ভাজবেন, এটা আপনার কাজ। তাহলে এই কাজটা করতে গেলে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা দিতে হবে, এই প্রসিডিউরটাকে কি বলছে, জব শিটে থাকে। এই প্রসিডিউরটাই হলো আপনার জব শিট। এবং ওই কাজটা করতে গেলে কি মানে কোন স্টেপের পর কোন স্টেপ কিভাবে কি করতে হবে, এই যে প্রসিডিউরটা এটাই থাকে আপনার জব শিটে। আর স্পেসিফিকেশন শিট কি, স্পেসিফিকেশন শিট হলো এই যে আপনি কাজটা করতেছেন, চিকেন ফ্রাই ভাজবেন, তাহলে চিকেন ফ্রাই ভাজতে গেলে আপনার এই বিষয়গুলো লাগবে স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে তো টুলস ম্যাটেরিয়ালস ইকুইপমেন্টেরও একটা বিষয় আছে। তাহলে কি টুলস লাগবে, কি ম্যাটেরিয়ালস লাগবে, কি ইকুইপমেন্ট লাগবে, বা আপনাকে কি কোনো এক্সট্রা কোনো নোট বা হিন্টস দিবে কিনা, যে ধরেন চিকেন ফ্রাই ভাজতে গেলে কালার অবশ্যই গোল্ডেন ব্রাউন হইতে হবে, কালার একদম ডার্ক হওয়া যাবে না। তারপরে ধরেন ক্রিস্পি হইতে হবে, কম ক্রিস্পি হইলে হবে না, ক্রিস্পিটা হার্ড হইতে হবে, এভাবে করতে হবে ওইভাবে করতে হবে। এই তথ্যগুলা হিন্টস গুলাও আপনার ইনফরমেশন শিটে মানে স্পেসিফিকেশন শিটে দেওয়া থাকবে। তাহলে ইভেন আপনার প্রোডাক্টটা আপনি কেমন চাচ্ছেন, যদি কোনো ছবি দিতে চান তাহলে ওই ছবিটাও কিন্তু আপনার স্পেসিফিকেশন শিটেই দেওয়া থাকবে। তাহলে জব শিটটা হচ্ছে কি আপনার কাজটা যে করবেন স্টেপ বাই স্টেপ শুধুমাত্র প্রসিডিউর, কিন্তু স্পেসিফিকেশন শিটটা হচ্ছে ওই কাজটা করতে গেলে আপনার কি লাগবে না লাগবে যাবতীয় সব বিষয়গুলো ওখানে আপনাকে অলরেডি বলে দেওয়া থাকবে স্পেসিফিকেশন শিট। আর এই যে ওভারঅল আপনার প্রসেসটা, ওকে, এইটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় এই সিবিটির সিবিএলএমটাকে বলা হয় হচ্ছে বা সিবিটি সিস্টেমটাকে বলা হয় লার্নার সেন্ট্রেড। দ্যাট মিনস লার্নার যেভাবে চাবে যে অবস্থায় চাবে সেভাবে আপনি লার্ন করতে পারবেন। আমাদের নর্মাল ট্রেডিশনাল সিস্টেম যদি আমি বলি সেটাতে হচ্ছে টিচার সেন্ট্রেড সেটা থাকে। দ্যাট মিনস টিচার যেভাবে চায় আপনার ক্লাস কিন্তু সেভাবেই করায়, আপনার কিন্তু তেমন একটা প্রায়োরিটি থাকে না। কিন্তু আমাদের সিবিটিটা এবার এরকম না, আমাদের সিবিটিটা হচ্ছে লার্নার সেন্ট্রেড, লার্নারকে বেশি প্রায়োরিটি দেয়। লার্নার কি চাচ্ছে, লার্নার কিভাবে চাচ্ছে, তার যদি একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা সে কিভাবে ফুলফিল করলে তার জন্য ফ্লেক্সিবল হবে এইটাও চায়। বুঝতে পারছেন? আর আমাদের এই সিবিএলএমটাকে বলা হয়েছে সেলফ পেস্ট লার্নিং। সেলফ পেস্ট, সেলফ পেস্ট বলতে বুঝাইছে নিজস্ব গতিতে নিজস্ব ভাবে নিজস্ব স্টাইলে আপনি এই সিবিএলএমটা পড়তে পারবেন। এই সিবিএলএমটা এমন ভাবে লেখা হয়েছে এটা পড়ার জন্য আপনার কোনো মানে গাইড বা মেন্টরের দরকার নাই। আপনি শুরু করবেন এক জায়গা থেকে, ইনশাল্লাহ ইনস্ট্রাকশন পেয়ে 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 আপনার এটা শেষ হয়ে যাবে। এর জন্যই কিন্তু ইনফরমেশনের পরে সেলফ চেক দেওয়া, তারপরে অ্যান্সার কি দেওয়া, জব শিট স্পেসিফিকেশন শিট সব কিন্তু একসাথে দিয়েই দিছে। দ্যাট মিনস এটা সেলফ পেস্ট লার্নিং। লার্নার নিজে নিজে নিজস্ব গতিতে মানে ইয়ে করে পড়তে পারবে, নিজের মতো করে পড়তে পারবে। এটার জন্য তার কোনো মেন্টরের প্রয়োজন হবে না। এর জন্য বলছে এটা সেলফ পেস্ট লার্নিং। ক্লিয়ার বিষয়গুলা? স্যার ম্যাডাম মাথায় এটা রাখেন না, মাথায় আর আমার তো এটা রেকর্ডিং হচ্ছে, তাহলে আমি রেকর্ডিংটা শুনে নিব, আমার গ্যাপ ওই রেকর্ডিং শুনে করে নিব, এটা মাথায় রাখেন না। আপনি এইটা মাথায় রাখেন, আমার মানে সেশনে ম্যাডাম যতটুকু পড়ায় আমার ঠিক এতটুকুর ভিতরেই এটা কভার করতে হবে, এর বাইরে আপনি পারবেন না, বাইরে প্র্যাকটিস করবেন, আপনার অন্য কাজ আছে। ওকে, এভাবে করেন। তাহলে আজকে আর ইনফরমেশন শিটটা শুরু না করি, আমি নেক্সট ক্লাস থেকেই তাহলে সুন্দর মতো সিবিএলএমটা পড়া স্টার্ট করি। ঠিক আছে? 1 নম্বর সিবিএলএমটা আপনার 2 দিন লাগবে, 2 থেকে 2.5 দিন। তারপর 11 নম্বর সিবিএলএম এ যাব। তো 1 আর 11 নম্বর সিবিএলএমটা পড়ে শেষ করতে পারলে, শেষ করতে এই দুইটা সিবিএলএম আমি খুব স্লোলি যাই, স্মুথলি যাই, কারণ এই দুইটা সিবিএলএম খুবই গুরুত্বপূর্ণ।
আর এই দুইটা সিবিএলএম যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, আপনার 100%-এর মধ্যে 40% পড়া কভার হয়ে যাবে। 40%, যার কারণে আমি এই দুইটা সিবিএলএম খুব আস্তে স্মুথলি যাই। আর আপনারাও যেহেতু নতুন, প্রথম এগুলো বুঝবেন না, কোনটার সাথে কোনটার হিসাব কিভাবে যাচ্ছে, কিভাবে ইয়া করতেছে, এটা বুঝবেন না। তো এর জন্য আমি প্রথম দিকে এত বেশি পড়াই না, সময় লাগলে সময় আরো দেব, কিন্তু প্রথম দিকে আমি অনেক স্মুথলি যাই। তাহলে আমি আজকে চাচ্ছি না সিবিএলএমটা স্টার্ট করতে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা স্টার্ট করব। কি বলেন আপনারা? জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমার একটা জিনিস জি ম্যাডাম। বলেন জি, সুমিত ম্যাম। স্যার বলেন। আচ্ছা, এই যে আমাদের যে পরীক্ষাটা হবে, এগুলোর কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের পরীক্ষা হবে না, আপনাদের অ্যাসেসমেন্ট হবে। তো এই অ্যাসেসমেন্টে আপনাদের 25 মার্কসের অ্যাসেসমেন্ট হবে, কিন্তু আপনাদের কোনো পাস মার্ক নাই, কারণ সিবিটিতে কোনো পাস মার্ক বলতে কিছু নাই। সিবিটি হচ্ছে আপনার 100% নলেজ নিয়ে আপনার বসতে হবে। আপনি কোনো কিছু জানেন না, একটু গ্যাপ আছে, আপনি অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। আপনারা যদি খেয়াল করে থাকেন, আপনারা সবাই কিন্তু স্কিল পার্ট দিছেন। স্কিল পার্টের সেলফ অ্যাসেসমেন্ট নামে একটা কথা ছিল। সেলফ অ্যাসেসমেন্টে আপনাকে বলছে সবগুলাতে টিক চিহ্ন দিতে। যদি একটা নো এর ঘরে টিক দেন, তার মানে আপনি অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। আমাদের সিবিটি সিস্টেমটা হচ্ছে এইটাই, যে আপনি যদি একটা একটু গ্যাপ থাকে, তাহলে আপনি মানে অ্যাসেসমেন্টে বসতে পারবেন না। আপনার ওই গ্যাপটা অবশ্যই কি করতে হবে, ফুলফিল করতে হবে। 100% প্রিপারেশন নিয়ে বসতে হবে, যার কারণে সিবিটিতে কোনো পাস বা ফেইলের কোনো মার্কস নাই। আপনার 25-এ আপনার পাইতে হবে, এরকম আর কি বিষয়টা। তারপরও তারা 25-এ পাওয়াটা তো একটু টাফ হয়ে যায়, তখন তারা 80 মোটামুটি ধরে, কিন্তু এটা তাও অনেকে ধরে না। মানে মোট কথা হচ্ছে আপনার 25-এ সর্বোচ্চ একটা বা দুইটা প্রশ্ন ভুল যাইতে পারে। এর নিচে যদি যায়, দ্যাট মিনস আপনাকে মানে 23-24 পাইতে হবে। 23-24-এর নিচে যদি যায়, তাহলে কিন্তু আপনি আর পাস করার আশা ছেড়ে দিবেন। বুঝতে পারছেন এইটা? তো প্রশ্ন প্যাটার্নটা হয় হচ্ছে আপনার 10টা এমসিকিউ। আমি বুঝি নাই। প্রশ্ন প্যাটার্নটা হয় হচ্ছে 10টা মানে এমসিকিউ। কাকে বলে? একটু দাঁড়ান আমি বলছি। প্রশ্ন প্যাটার্নটা হয় হচ্ছে আপনার 10টা এমসিকিউ, 5টা ম্যাচিং আর 10টা শর্ট প্রশ্ন, এই 25-এ। আর এই 25-এর মানে প্রত্যেকটার ভিতরে আবার ইন্ডিভিজুয়ালি আপনাকে পাস করতে হয়। 10টা এমসিকিউর ভিতরে আপনাকে সর্বনিম্ন 6টা এমসিকিউ হইতে হবে। যদি এরকম হইলো যে আপনি কি বলে এটাকে 5টা ম্যাচিংই পারছেন, 10টা প্রশ্ন পারছেন, কিন্তু এই পাশ দিয়ে 2টা এমসিকিউ হয় নাই, মানে বা হচ্ছে গিয়ে 5টা এমসিকিউ হয় নাই, তাহলে কিন্তু হবে না। আপনাকে 10টা এমসিকিউর ভিতরে সর্বনিম্ন 6টা এমসিকিউ কভার করতে হবে। তারপরে 5টা ম্যাচিং এর মধ্যে 3টা ম্যাচিং কভার করতে হবে। আর ওই পাশ থেকে 10টা প্রশ্নের ভিতরে 6টা প্রশ্ন কভার করতে হবে। তাহলে আপনার এখন মনে প্রশ্ন জাগে, তাহলে এই মানে 6 আর 3 যোগ করলে তো 15 আসে, তাহলে 15 পাইলেই কি পাস? না। আমি কিন্তু বারবার বলছি, পাস হচ্ছে কি আপনি ধরবেন, আপনার যদি 2টা প্রশ্ন ভুল যায়, তাহলে আপনি মনে করেন যে তাও অ্যাসেসর আপনাকে ছাড় দিবে। আবার দেখা গেছে আপনি এক পাশ থেকে সব পারলেন, আরেক পাশ থেকে কিচ্ছু পারলেন না, তখনও কিন্তু অ্যাসেসর আপনাকে ছাড় দিবে না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনার প্রসিডিউরটা। এবার আপনার প্রশ্নটা বলেন। সুমিত স্যার, আপনার প্রশ্নটা বলেন। এটাই ছিল ম্যাডাম। আচ্ছা, জি ম্যাম, অ্যান্সার পেয়েছি। না ব্যাপার না, সমস্যা নাই। তাহলে আমি আজকের জন্য এখানেই সমাপ্তি করি। আমরা ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার মানে 8টা থেকে সুন্দর মতো আমাদের সেশন কন্টিনিউ করব। আর আপনারা পারলে, আমি আপনাদের লার্নিং ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করে দিছি, আপনারা পারলে একটু 1 নাম্বার সিবিএলএমটা হয়তো বুঝবেন না, কোনো সমস্যা নাই, না বুঝেন সেই সিবিএলএমটা একটু দেখবেন। আর এর ভিতরে আপনারা সিবিএলএম গুলো প্রিন্ট করে ফেলেন,
অনলাইনে বা ওই যে মোবাইলে সিবিএলএম কিন্তু আপনার জন্য কার্যকরী হবে না। তো সিবিএলএম গুলো প্রিন্ট করে ফেলেন, সুন্দর মতো পড়া স্টার্ট, একটু দেখেন, পড়ে আইসেন। মানে এমন না যে আপনারা পারতেই হবে, না পারলে আমি ইয়ে করে ফেলবো, তা না, বাট একটু দেখেন কি আছে না আছে, একটু দেখেন, জাস্ট দেখে আইসেন 1 নম্বর সিবিএলএমটা। আর সিএস এর সবকিছু কিন্তু পড়া থাকবে। সিএস একদম ওভারঅল আপনাকে আপনারা কি কি পড়াইছে সিএস থেকে এই সম্পূর্ণ বিষয়টা হোমওয়ার্ক থাকবে। এখানে আপনারা 14 জন মানে 12 জন লার্নার, এই 12 জনের সবার কাছ থেকে আমি 12টা হোমওয়ার্ক চাই, 12টা পিডিএফ। আর পিডিএফ যদি না পাইছি তাহলে সেক্ষেত্রে কিন্তু তার খবর করে ফেলবো, আমি বলে দিলাম। ক্লিয়ার কথা আমার? জি আর ম্যাডাম। কারো কোনো কিছু বলার আছে? কারো কি আর কোনো কিছু বলা আছে? ওটা যে প্রিন্ট করবো, ওটা কি শুধু ইনফরমেশন পার্টটা প্রিন্ট করবো তাই তো? হ্যাঁ, শুধু যদি আপনি মনে করেন যে শুধু ইনফরমেশন শিট প্রিন্ট করতে চাচ্ছেন, আপনার এর খরচটাও কমে আসবে, কস্টিংটাও কমে আসবে, ভালো হয়। শুধু ইনফরমেশন শিটই প্রিন্ট করেন, অন্য কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে যেহেতু আর কোনো প্রশ্ন নাই, আজকের জন্য এখানে শেষ করি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যথাসময়ে থাকবো। আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওকে, গুড নাইট ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।